শওকত ওসমান, প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। একদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠান থেকে মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকল। জৈতুন বিবি হকচকিয়ে যায়। রান্নাঘরে পাক করছিল সে। তাড়াতাড়ি বেরিয়ে এসে শুধায়, কি রে, এত চিৎকার পারস কেন? মা, ঢাকা শহরে গুলি কইরা মানুষ মারছে। কে মারছে? পাঞ্জাবি মিলিটারি। দেখা যায় সাবু খুব উত্তেজিত। মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও পারে না। কারণ শরীর থরথর কাঁপছে, হাতের মুঠি বারবার শক্ত হয়। মা, একজন দুজন না, হাজার হাজার মানুষ মারছে। কস কি, হাজার হাজার? হ, সব মানুষ শহর ছাইরা চইলা আইতেছে। ঢাকা শহর থেকে 50 মাইল দূরবর্তী গাবতলী গ্রাম। কিন্তু যাতায়াতের সুবিধা নেই, তাই সব খবরই দুদিন বাদে এসে পৌঁছায়। এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে। পরদিনই পাওয়া গেছে সব খবর। যারা জওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে। তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। 25শে মার্চের রাত্রে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে জীবন্ত যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। পরদিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়ল। তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক। সেই পথে মানুষ আসতে লাগল। একজন দুজন নয়, হাজার হাজার। একদম পিলপিল পিঁপড়ের সারি। গাবতলী গ্রাম তাদের গন্তব্য নয়। আরও দূরে যাবে তারা। কেউ কুমিল্লা, কেউ নোয়াখালী, কেউ ময়মনসিংহ, একদম গারো পাহাড়ের কাছাকাছি, আরও নানা এলাকায়। দারুণ রোদ্দুর মাথার উপরে। আর ভিড়। নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে, হাঁটার জন্য ক্লান্তি বাড়ে। সব মিলিয়ে জওয়ান মানুষেরাই খাবি খাচ্ছে। মেয়ে, শিশু এবং বেশি বয়সীদের তো কথাই নেই। ক্ষুধার কথা চুলোয় যাক। পিয়াসে ছাতি ফেটে 2-3 জন রাস্তার ধারেই শেষ হয়ে গেল। জৈতুন বিবি মুড়ি ভেজে দিয়েছিল খুব ভোর ভোর উঠে। সাবু চাঙারি বোঝাই করে মুড়ি এনে ওদের খাইয়েছে। নিজেরা কিভাবে চলবে সে কথা ভাবেনি। মুড়ি শেষ হলে সে পানি জোগানোর কাজে এগিয়ে গেছে। এক প্রৌঢ় নারীকে দেখে সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। 50-এর বেশি বয়স, কিন্তু কি ফর্সা চেহারা, যেন কোনো ধলা পরী। মুখ দেখে বোঝা যায় অনেক হেঁটেছেন, অথচ তার জীবনে হাঁটার অভ্যেস নেই। সাবুর কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি। মা, পানি খাবেন? দাও। বাবা। প্রৌঢ় নারী মুখ খুললেন। গ্লাস আবার ধুয়ে জালা থেকে পানি এগিয়ে দিয়েছিল সাবু। খালি গা, পরনে হাফ প্যান্ট, তাও ময়লা। বড় লজ্জা লাগে সাবুর। প্রৌঢ়া পানি খেয়ে তৃপ্ত। হাতে চামড়ার উপর নকশা আঁকা ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছলেন। তারপর একটা 5 টাকার নোট সাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, বাবা, তুমি কিছু কিনে খেও। এ কি? না না, নাও বাবা, মাফ করবেন। টাকা নিলে আমারে মা বাড়ি থাইকা বাইর কইরা দিব। আমারে কইয়া দিচ্ছে, শহরের কত গণ্যমান্য মানুষ যাইব রাস্তা দিয়া। পয়সা দিলে নিবি না, খবরদার। সেই প্রৌঢ় নারী একটু হাঁফ ছেড়ে বললেন, তোমার মা কিছু বলবেন না। আমার মা রে আপনি চেনেন না। মা কন, বিপদে পইরা মানুষ বাড়ি আইলে কিছু লওয়া উচিত না। গরিব হইতাম পারি, কিন্তু আমরা জানোয়ার না। শেষ কথাগুলোর পর নিরুপায় সেই নারী সাবুর মুখের দিকে চেয়ে বললেন, বাবা, যদি কখনো ঢাকা শহরে যাও, আমাদের বাড়িতে এসো। আপনাদের বাড়ি? লালমাটিয়া ব্লক ডি। আমি মিসেস রহমান। মিসেস রহমান আবার রাস্তা ধরলেন। সাবু বুঝতে পারে, এই গরমে হাঁটার পক্ষে মোটা শরীর আদৌ আরামের নয়। বেচারা নিরুপায়। শরীর তো আর নিজে তৈরি করেননি। তিনি নিমেষে ভিড়ে মিশে গেলেন। ভিড় নয়, স্রোত। শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আসছে, তা নয়। সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে। সাবু ভাবে, তাহলে শহরেও গরিব আছে,
যারা তাদের মতোই কোনো রকমে দিন কাটায়। তাদেরই মতো যাদের ঠিকমতো বিশ্রাম জোটে না, আহার জোটে না, কাপড় জোটে না। এই সময় সাবুর আরও মনে হয়, একবার শহর দেখে এলে হতো। লোক তো শহর পর্যন্ত আছেই। এই জনস্রোত ধরে উজানে ঠেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে। কিন্তু তার সাহস হয় না। একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল ৮-৯ জনের একটি পরিবার। সম্ভ্রান্ত জন তারা। ৭০ বছরের বুড়ো তাদের সঙ্গে। ৩টি মাঝবয়সী মেয়ে ৩০ থেকে ৪০-এর মধ্যে বয়স তাকে ধরে ধরে আনছে। সঙ্গে আরও ৫-৬টি কুচো ছেলে মেয়ে, কেউ ৮ বছরের বেশি নয়। আর আছে লুঙ্গি পরা হাফ শার্ট পরিহিত জওয়ান একজন। তার চেহারা জানান দেয় বাড়ির চাকর। বুড়ো ঠিকমতো হাঁটতে পারে না। কখনো মেয়ে ৩টির সাহায্য নেয়, কখনো জওয়ান চাকরের। ৫-৬টি কুচো ছেলেমেয়ের খবরদারিও সহজ নয়। কাজেই এই কাফেলা রীতিমতো নাজেহাল। আকাশে তেমনি কাঠফাটা রোদ। শোনা গেল, বুড়োর ৩ ছেলেকেই তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে। সঙ্গী মেয়ে ৩টি বিধবা বউ। কুচো ছেলেমেয়েগুলো বুড়োর নাতি নাতনি। গাছের ছায়ায় বিশ্রাম নিতে তারা বসেছিল। খবর জানার কৌতূহলে গাবতলী গায়ের অনেকে ছুটে আসে। আজ কিন্তু কাছে এসে সবাই মিলে যায়। সদ্য বিধবা ৩ জন। আর সঙ্গে অমন জয়ীফ মানুষ। কেউ মিলিটারির জুলুমের খবর জানবার জন্য আগ্রহ দেখায় না, বরং কিভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে। পিয়াসে সকলেই অস্থির ছিল। কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস নিয়ে এলো। কিন্তু এই সামান্য আতিথেয়তায় কেউ সন্তুষ্ট নয়। সাবু নিজেও ভেবে পায় না কিভাবে উপকার করবে। আগে ফরমাস খাটতে কি বিরক্ত লাগত। আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি। বুড়ো ভদ্রলোক রাজি ছিল না। তবু কয়েকজন উপযাচক হয়ে বিভিন্ন ভার নিল। সাবুও বাদ গেল না। সে একটা কচি ছেলেকে কোলে তুলে নিল। ২ মাইল দূরে নদীর ঘাট। সবাই মিলে পালা করে কাঁধে নিয়ে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে। তারপর নৌকায় তুলে দেবে। সাবুর কোলে গোলগাল বাচ্চাটা। বছর ৩ বয়স। বেশ ভারী। কিন্তু ক্লান্তি নেই সাবুর। মাঝে মাঝে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে, আর একটু আগাইয়া দেই। বৃদ্ধ আশেপাশের বাহকদের বলে, তোমরাই আমার ছেলে, বাবা। এই গরমে তোমরা ছাড়া কে আর এমন সাহায্য করত। ছেলে আর কোথায় পাব। কথা শেষ হয় না, ফোঁপানির শব্দ ওঠে। আবার বুড়োর ভাঙা ভাঙা গলা শোনা যায়, জীবনে নামাজ কাজা করিনি বাবা। ইসলামের নাম নিয়ে বলল, পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে। এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়ো কথা শেষ করতে পারে না। দীর্ঘশ্বাস শোনা যায় শুধু। সমস্ত কাফেলা নীরব। নারীদের মধ্যে একজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শুরু করেছিল। তখনই থেমে গেল। কে আর কথা বলবে এমন জায়গায়। মনে হচ্ছিল, কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে। সাবু কল্পনার চোখে যেন সামনে দেখতে পায়। খাকি উর্দি পরা কতগুলো সিপাই তার সামনে। আর সে তাদের লাথি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে। অসীম আক্রোশে তার রক্ত টগবগ করে ফুটতে থাকে। সেই সব দুশমন কখনো দেখেনি সে। সেই সব জানোয়ার কখনো দেখেনি সে। যারা তার দেশের মানুষকে বন্যার দিনের পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। অমন জন্তুদের মোকাবিলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায়। শব্দার্থ ও টিকা। চিৎকর, চিৎকার, উচ্চৈস্বরে কান্না। পাঞ্জাবি মিলিটারি। পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক। পাকিস্তানি অন্যান্য সৈন্যদের সঙ্গে এরাও পূর্ব বাংলার নিরস্ত্র জনগণের ওপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। ২৫শে মার্চ, ১৯৭১ সালের ২৫শে মার্চ।
এই তারিখের কালরাতে পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত আক্রমণ শুরু করে। গারো পাহাড় বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চল থেকে উত্তরে ভারতের মেঘালয় রাজ্য পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকা। প্রৌঢ়, প্রবীণ, যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি বয়সের। খাবি খাওয়া, বিপদে পড়ে নিতান্ত নিরুপায় বোধ করা, মরণাপন্ন হওয়া, অসহায় বোধ করা, চাঙারি, বাঁশের তৈরি ডালা, ঝুড়ি বা টুকরি, নিমেষে, চোখের পলকে, কাফেলা, সারি বেঁধে চলা পথিকের দল, নাজেহাল, হয়রান, পেরেশান, জব্দ, জ্বালা, মাটির তৈরি পেট মোটা বড় পাত্র, জয়ীফ, দুর্বল, হীনবল, বৃদ্ধ, জরাজীর্ণ, অস্বস্তি, অস্বস্তি, মনের অশান্তি, কুচো ছেলেমেয়ে, ছোট ছোট ছেলেমেয়ে, উপযাচক, যে যেচে বা স্ব-উদ্যোগী হয়ে কিছু করে, উর্দি, সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। পাঠের উদ্দেশ্য ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার সাধারণ মানুষদের জীবন সংগ্রাম সম্পর্কে ধারণা দেওয়া। পাঠ পরিচিতি। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয় শওকত ওসমানের তোলপাড় গল্পে তাই ব্যক্ত হয়েছে। কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক হয়। অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে। সাবু দেখতে পায় নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর ছেড়ে পালাচ্ছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হয়। শহরত্যাগী মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। অত্যাচার মোকাবিলা করার জন্য তার কিশোর মন আন্দোলিত হয়ে ওঠে। লেখক পরিচিতি। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে ১৯১৭ সালে। দীর্ঘদিন তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তবে অধ্যাপনা জীবন শুরু করার আগে তার চাকরিজীবন ছিল বিচিত্র। শওকত ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথাসাহিত্যিক। ছোটদের জন্য তিনি যে সব গ্রন্থ লিখেছেন সেগুলো হচ্ছে ওটেন সাহেবের বাংলো, ডিগবাজি, মশকুইটো ফোন, তারা দুইজন, খুদে সোশ্যালিস্ট, ছোটদের নানা গল্প, কথা রচনার কথা, পঞ্চসঙ্গী ইত্যাদি। তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারগুলো হচ্ছে আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২১শে পদক, নাসির উদ্দিন স্বর্ণপদক, ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি। ১৯৯৮ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন। বন্ধুরা চলো আমাদের এলাকায় মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছিল তা স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধার কাছ থেকে জেনে নিই। তাদের অভিজ্ঞতাগুলো খাতায় লিখে রাখি। তারপর অভিজ্ঞতাগুলো সাজিয়ে একটি গল্প লেখার চেষ্টা করি। মুক্তিযুদ্ধে আমাদের গ্রাম। গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর অনুপ্রবেশ। গ্রামবাসীর উপর অত্যাচার। তরুণদের মুক্তিযুদ্ধে যোগদানের অঙ্গীকার। গ্রামের বৃদ্ধ নারী পুরুষের আর্তনাদ। মসজিদ মন্দিরে আগুন। মুক্তিযুদ্ধে আমাদের গ্রাম। ১৯৭১ সালের সেই ভয়ঙ্কর সময় আমাদের গ্রামে হঠাৎ ঢুকে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। তারা নির্দয়ভাবে গ্রামের মানুষদের ওপর চড়াও হয়। নারী, শিশু, বৃদ্ধ, কেউই নিরাপদ নয়। গ্রামের অনেক বাড়ি লুটপাট করা হয়, মসজিদ ও মন্দিরে আগুন লাগানো হয়। গ্রামের ছেলে মেয়েরা, যারা আগে কখনো অস্ত্র দেখেনি, তারা তবুও মুক্তির জন্য লড়াই করার অঙ্গীকার করে। তারা গোপনে ঘরে ঘরে মিলিত হয়ে স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেয়। কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেয়।
বৃদ্ধরা, যারা এই জীবন দেখে এসেছেন, কাঁদে এবং আর্তনাদ করে। তাদের কান্না ও দুঃখ গ্রামের প্রতিটি কোণে বাজে। তবে এই ভয়ঙ্কর সময়ও গ্রামের মানুষদের মধ্যে এক নতুন সাহস ও আশা জন্ম নেয়, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর মানসিক শক্তি। গ্রামে পোহাচ্ছে অন্ধকার, তবে এই অন্ধকারের মাঝেও একরাশ আলো, স্বাধীনতার স্বপ্ন ও মানুষের সহমর্মিতা। কেউ সাহায্য করতে এগিয়ে আসে, কেউ অসহায়দের পাশে দাঁড়ায়। ছোট বাচ্চারা, নারী পুরুষ সবাই নিজেদের মতো করে এই সংগ্রামে অংশ নেয়। সেই সময়ে গ্রামের প্রতিটি পদক্ষেপ যেন স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতির গল্প বলে। চলো তাহলে গল্পটি লেখার চেষ্টা করি, এর জন্য আলাদা কাগজ ব্যবহার করতে পারি। ভোর রাতেই হাফিজ ভাই খবর নিয়ে এলেন। পাকিস্তানি হানাদার বাহিনী দু-একদিনের মধ্যে গ্রামে হানা দিতে পারে। খবরটি শুনে গ্রামে বিভিন্ন রকম প্রতিক্রিয়া শুরু হলো। কেউ ভয় পেয়েছে, কেউ আতঙ্কিত, আবার কেউ সরাসরি প্রতিরোধের জন্য প্রস্তুতি নিতে শুরু করল। গ্রামের পুরনো বাড়িগুলোতে মানুষ গোপনে জড়ো হয়ে পরিকল্পনা করতে লাগল। বৃদ্ধরা সাবধানবার্তা দিলেন, ছেলেরা সাবধান করবে, মা বোনদের নিরাপদে রাখবে। গ্রামের তরুণরা গোপন স্থান থেকে বাঁশ ও লাঠি নিয়ে প্রস্তুতি নিল। কেউ কেউ মুক্তিযুদ্ধের জন্য যাত্রা করতে চাইল। পরদিন হানাদার বাহিনী গ্রামে প্রবেশ করল। তারা বাড়ি বাড়ি ঘুরে লুটপাট, ভয় সৃষ্টি এবং মানুষদের জোরপূর্বক দমিয়ে রাখার চেষ্টা করল। কিন্তু গ্রামের মানুষরা হাল ছাড়েনি। তারা একে অপরের পাশে দাঁড়াল, অসহায়দের সাহায্য করল। কেউ পানি দিল, কেউ খাদ্য, কেউ আহতদের পাশে দাঁড়াল। গ্রামের বৃদ্ধা নারী ও পুরুষদের আর্তনাদ হৃদয়ে বিদীর্ণ করেছিল। তাদের কান্না, যন্ত্রণার ছাপ যেন সবার মনে সাহস জাগাল। ছোট বাচ্চারা এবং নারী পুরুষরা নিজেদের সীমিত শক্তি দিয়ে প্রতিরোধে অংশ নিল। হানাদার বাহিনী প্রায় কয়েক ঘণ্টা গ্রামে তাণ্ডব চালালেও গ্রামের মানুষের সাহস, একতা ও মানবিক সহমর্মিতা তাদের থামাতে পারল না। ভয়াবহ পরিস্থিতির মাঝেও গ্রামের হৃদয়ে জন্ম নিল এক নতুন আশা, স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হবে, যতই বিপদ আসুক না কেন। নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। ১. শওকত ওসমানের প্রকৃত নাম কি? গ. শেখ আজিজুর রহমান। ২. সাবুর বড় লজ্জা লাগে কেন? ক. গায়ে কিছু না থাকায়। উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। গায়ের মাতবর শ্রমিকদের দিয়ে তার পুকুর পরিষ্কার করিয়েছিলেন। শ্রমিকরা পারিশ্রমিক চাইতে এলে তিনি তাদের অপমান করলেন। এই দৃশ্য দেখে গায়ের সাহসী মেয়ে তাহমিনা ক্রোধে ফেটে পড়ে। ৩. উদ্দীপকের তাহমিনার সঙ্গে তোলপাড় গল্পের কাকে তুলনা করা যায়? ঘ. সাবু। ৪. উদ্দীপকের মাতবর ও তোলপাড় গল্পের পাঞ্জাবি মিলিটারিদের আচরণে প্রকাশ পেয়েছে। আই. নিষ্ঠুরতা। ই. ক্ষমতার দাপট। ই. অত্যাচারী মনোভাব। কোনটি ঠিক? ঘ. আই, ই ও ই। সৃজনশীল প্রশ্ন। ১. রিকশায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন। ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করাই তিনি বললেন, আমি মুক্তিযোদ্ধা আমিন। ফারুক সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিশ দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই বড় বকশিশ বলে জানায়। ক. সাবুর মায়ের নাম কি? উত্তর. সাবুর মায়ের নাম জৈতুন বিবি। খ. আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি, সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো। উত্তর. সাবু এই ভাবনায় ছিল কারণ সে দেখেছিল ঢাকা থেকে পালিয়ে আসা মানুষরা অত্যন্ত ক্লান্ত, ক্ষুধার্ত ও অসহায়। কেউ শিশু, কেউ বৃদ্ধ, কেউ নারী, সবাই নিজের সামর্থ্য অনুযায়ী দুর্ভোগ সহ্য করছে।
এমন সময় সাবু যদি সাহায্য না করে, তবে তাদের কষ্ট আরও বেড়ে যাবে। তাই মানুষের প্রতি সহানুভূতি এবং দায়িত্ববোধ থেকে তার মনে অস্বস্তি বা অস্বস্তি জন্মেছে। উদ্দীপকে তোলপাড় গল্পের মিসেস রহমানের যে ঘটনার মিল রয়েছে তা ব্যাখ্যা করো। উত্তর উদ্দীপকে ফারুক ও মুক্তিযোদ্ধা আমিনের ঘটনার মিল তোলপাড় গল্পের মিসেস রহমানের ঘটনার সাথে হল। মিসেস রহমান, যিনি ঢাকা থেকে পালিয়ে আসা প্রৌঢ়া নারী, সাবুর বাড়িতে এসে পানি পান করে তৃপ্ত হন এবং সাহায্যের জন্য ৫ টাকার নোট দিতে চাইলেও সাবু তা নেননি। সাবু জানত, বিপদে পড়া মানুষের কাছ থেকে কোনো উপহার বা অর্থ নেওয়া উচিত নয়। একইভাবে ফারুকও মুক্তিযোদ্ধা আমিনকে সাহায্য করার পর কোনো বকশিশ নিতে চাননি। তিনি মনে করেন, মুক্তিযোদ্ধাদের সেবা করাটাই সবচেয়ে বড় পুরস্কার। সারমর্ম দুটো ঘটনাতেই প্রকাশ পাচ্ছে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের প্রতি মানবিক সহানুভূতি ও সাহায্য করার নৈতিক দায়িত্ব, আর সেই সাহায্য বিনিময়ের আশায় নয়, নিখাদভাবে। ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি। মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর মন্তব্যটি বিশ্লেষণ করলে দেখা যায়, ফারুকের ভূমিকা হল মুক্তিযোদ্ধা আমিনকে সাহায্য করা, তাকে হাসপাতাল পৌঁছে দেওয়া এবং তার সেবা বিনিময়ের আশায় না করা। ঠিক তেমনি তোলপাড় গল্পে সাবুর ভূমিকা হল ঢাকা থেকে পালিয়ে আসা ক্লান্ত, ক্ষুধার্ত, অসহায় মানুষদের মুড়ি ও পানি দেওয়া, শিশুকে কোলে নেওয়া এবং বৃদ্ধদের সহায়তা করা। দুটো ক্ষেত্রেই সাধারণ মানবিক সহানুভূতি, দায়িত্ববোধ এবং নিখাদ সাহায্যের চেতনা প্রকাশ পেয়েছে। উভয় চরিত্রই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে, কোনো স্বার্থ, প্রতিদান বা পুরস্কারের আশায় নয়, শুধু মানবিক কর্তব্য এবং দয়া থেকে। সারমর্ম ফারুকের কাজ সাবুর কাজের প্রতিচ্ছবি, কারণ উভয়ই বিপদে থাকা মানুষকে মানবিকভাবে সাহায্য করার উদাহরণ স্থাপন করেছে। ২. রসুলপুর এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাসের আক্রমণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ২-৪ দিনের মধ্যেই তা মহামারীর আকার ধারণ করে। এলাকার মানুষ ভয়ে অন্যত্র চলে যাচ্ছিল। এসব দেখে নিঃসন্তান বিধবা করিমন্নেসা তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহায়তার পরামর্শ দেন। বাড়ির কিছু ছেলে এ পরামর্শ না শুনে ভয় এলাকা ছেড়ে চলে যায়, আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। এসব দেখে করিমন্নেসা মর্মাহত হয়ে নিজেই অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেককে সুস্থ করে তুললেন। সাবু চিৎকার করে কাকে ডাকছিল? উত্তর সাবু চিৎকার করে তার মাকে ডাকছিল। আমার মাকে আপনি চেনেন না, কথাটি সাবু কেন বলেছিল? উত্তর সাবু বলেছিল, আমার মাকে আপনি চেনেন না, কারণ তিনি চাইছিলেন যে প্রৌঢ়া নারী ৫ টাকা দেওয়ার চেষ্টা করলেও তা গ্রহণ না করা হোক। সাবুর মা, জৈতুন বিবি, বিপদে পড়া মানুষের কাছ থেকে কোনো সাহায্য বা অর্থ নেওয়া মানে কখনো অনুমোদন দিতেন না। তাই সাবু নারীকে সতর্ক করতে এই কথা বলেছে। করিমন্নেসার চরিত্রে জৈতুন বিবির যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো। উত্তর করিমন্নেসার চরিত্রে জৈতুন বিবির মানবিক সহানুভূতি ও দায়িত্ববোধের বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়। উদাহরণ হিসেবে, করিমন্নেসা দেখেছেন যে মহামারীর সময় অনেক মানুষ ভয়ে পালিয়ে যাচ্ছে। কেউ সাহায্য করছে না। তিনি নিঃসন্তান হওয়া সত্ত্বেও ভয়কে উপেক্ষা করে অসুস্থদের সেবা শুরু করেছেন এবং অনেককে সুস্থ করেছেন। ঠিক তেমনি তোলপাড় গল্পে জৈতুন বিবি সাবুদের সাহায্য করার সময় মানুষের প্রতি সহানুভূতি এবং বিপদে পড়া মানুষকে উপকার করার দায়িত্ববোধ প্রকাশ করেছেন। সারমর্ম উভয় চরিত্রেই দেখা যায় ভয়কে তুচ্ছ করে অন্যের কল্যাণে মনোনিবেশ এবং নিখাদ সাহায্যের মনোভাব।
করিমন্নেসার বাড়ির ছেলেদের কর্মকাণ্ড তোলপাড় গল্পের প্রতিচ্ছবি, গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর এই মন্তব্যের বিশ্লেষণ করলে দেখা যায়, করিমন্নেসার বাড়ির কিছু ছেলে ভয়ে মহামারীর সময় এলাকা ছেড়ে চলে যায়, আর অন্যরা নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। অর্থাৎ তারা বিপদে সহানুভূতিশীল বা সক্রিয়ভাবে সাহায্য করতে পারেনি। ঠিক তেমনি তোলপাড় গল্পে অনেক সাধারণ মানুষ ঢাকা থেকে পালিয়ে আসা ক্লান্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দ্বিধা করে বা শুধু নিজেদের স্বার্থে দূরত্ব বজায় রাখে। কেবল সাবু সক্রিয়ভাবে সাহায্য করে, মুড়ি খাইয়ে, পানি দিয়ে, শিশু ও বৃদ্ধদের সহায়তা করে। সারমর্ম: করিমন্নেসার ছেলেদের ভীতসন্ত্রস্ত বা অসহায় আচরণ হল তোলপাড় এর সাধারণ মানুষের বাস্তবিক প্রতিচ্ছবি। যেখানে সবাই বিপদে সক্রিয়ভাবে সাহায্য করতে পারে না, তবে কিছু সাহসী ব্যক্তি মানবিক দায়িত্ব পালন করে।